প্রশ্নপত্র আছে। আমরা দেখে নেব এখানে যে কতগুলো প্রশ্নের কতগুলো সঠিক উত্তর হচ্ছে এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা অ্যানালাইসিস সহ দেখে নেব। টোটাল 60 অর্থাৎ 60টা প্রশ্নপত্র এবং প্রত্যেকটার জন্য 30 মিনিট করে। প্রথম প্রশ্ন আছে 2001 সালে জনগণনা অনুযায়ী প্রতি 200 জন ব্যক্তির মধ্যে কতজন মানসিক প্রতিবন্ধী? 10, 5, 7, 14। এখানে উত্তর হচ্ছে 5 জন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, অপসংগতিমূলক আচরণের ক্ষেত্রে কোন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? অপসংগতিমূলক আচরণের ক্ষেত্রে কোন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ? এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি বর্তমানে দেখি তাহলে সেটা হচ্ছে মোবাইল, এবং এখানে যেহেতু আগের প্রশ্ন সেট করা হয়েছে সেহেতু এই প্রশ্নের উত্তর টেলিভিশন হবে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে? সংবিধানের তপশিলি জাতি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে কত নম্বর ধারায়? আমরা সবাই জানি যে 366(24) না 370 নম্বর না 365 নম্বর, 25 না 360 নম্বর। এখানে অপশান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 366(24) নম্বর ধারাতে কিন্তু বলা হয়েছে। নেক্সট, স্বর্ণকণিকা বা শূন্য ভাণ্ডার তত্ত্বের অপর নাম কি? আমরা গোল্ডসেক থিওরি পড়েছি, সেটা হচ্ছে ন্যারো কনসেপ্ট অফ এডুকেশান। সেই যে তথ্যটা এসছে সেই তথ্যটা 4টে অপশান দেওয়া আছে। একটা হচ্ছে সঞ্চালন মতবাদ, গ্রহণ বর্জন মতবাদ, আর একটা হচ্ছে যে স্বর্ণ ভাণ্ডার মতবাদ, আরোহণ মতবাদ। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বর্ণ ভাণ্ডার মতবাদ। নেক্সট প্রশ্ন, যে অন্যের দোষ দেখা, আলোচনা, সহ্য করার ক্ষমতা না থাকা, সন্দেহ, তুচ্ছ কারণে অপমানিত বোধ করা ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি যে মানসিক রোগের শিকার, তা হলো অন্য দোষ দেখা, সমালোচনা এইসব যদি দেখা যায় তাহলে সে সমস্ত ব্যক্তির মধ্যে কী রকমের মানসিক রোগ থাকে? একটা হচ্ছে অবসেসিস, সিজোফেনিয়া, কম্পালসিস না প্যারানাইয়া। এবারে আমরা একটু সন্দেহর চোখে যদি দেখি সেটা হচ্ছে প্যারানাইয়া। নেক্সট হচ্ছে সেলফ থিওরি। এই সেলফ থিওরির প্রবর্তক বা ফাউন্ডার কে? সেলফ থিওরির ফাউন্ডার হচ্ছে থর্নডাইক না কার্ল রজার্স না উইলিয়ামসন না প্যাভলভ? কার্ল রজার্সের দুটো থিওরি, একটা হচ্ছে সেলফ থিওরি আছে, আর একটা থিওরির নাম তোমরা কমেন্টে জানাবে। তাহলে এর সেলফ থিওরির প্রবর্তক হচ্ছে এখানে কে? না কার্ল রজার্স হচ্ছে এখানে সেলফ থিওরি প্রবর্তক। আপনারা যারা অনলাইনে কুইজ করছেন, দেখে কুইজ করার চেষ্টা করছেন, ভিডিওটাকে একটা পজ করে আপনারা রেসপন্স দেবেন, তারপরে অটোমেটিকভাবে ভিডিও চালিয়ে তোমরা তোমাদের রেসপন্সের সঙ্গে প্রশ্নপত্রে মিলিয়ে একবার দেখে নেবে। অভিক্ষা প্রস্তুতে ব্লু প্রিন্ট সাধারণত কয়টি মাত্রা থাকে? এই ব্লু প্রিন্ট অভিক্ষার যে এটা কয়টি অভিক্ষা পত্রে ব্লু প্রিন্ট সাধারণত কয়টি মাত্রা থাকে? এখানে সাধারণত মাত্রার সংখ্যা থাকে 3টি। সাধারণত মাত্রার সংখ্যা থাকে 3টি। আমরা দেখে নেব যে 3টি হচ্ছে মাত্রা। সংহিতা, এটা হচ্ছে প্রথমত বেদান্ত দর্শন থেকে নিয়েছি, যেখানে সংহিতার কথা বলছি। সংহিতা কি আসলে কি? যজ্ঞের নিয়মাবলী না জনগণের সংকলন না বৈদিক মন্ত্রের সংকলন না বেদের সমষ্টি? সংহিতা, তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে বা সঠিক উত্তরটা কি হবে না? সংহিতা যদি দেখি তাহলে সংহিতার হচ্ছে মেন উত্তর, প্রশ্নের উত্তর যদি দেখি তাহলে সংহিতা হচ্ছে আমাদের কাছে বৈদিক মন্ত্রের যে সংলক্ষণ বা উচ্চারণ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে সংহিতা বলি। সংহিতা কয় প্রকার তা তোমরা কমেন্টে জানাও। প্রাচীন ভারতের পদ্যময় বেদ মন্ত্র যারা উচ্চারণ করে তাদের কি বলা হতো? অর্থাৎ এক কথায় যদি বলি, প্রাচীন ভারতে যারা বেদ পাঠ করতো বা বেদ উচ্চারণ করতো তাদেরকে কি বলা হতো? অধার্য, উদ্গীতা, ব্রাহ্মণ না হোতা? এবারে প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা দেখা গেছে যে হোতা যারা সম্প্রদায় থাকতো তারাই কিন্তু কেবলমাত্র মন্ত্র উচ্চারণ করতে পারত। নেক্সট, ভারতের মনিটর প্রথা চালু করেন কে? দেখ, ভারতের মনিটর প্রথা চালু করেন কে, এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। যেমন বলছে
ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল না ইসলামিক শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল ইত্যাদি নানা রকম প্রশ্ন, নানা বিভ্রান্ত এই নিয়ে ছিল। কিন্তু আলটিমেটলিভাবে যে ভারতের মনিটার প্রথা শুরু করেন অ্যান্ড্রু বেল, সেটা হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই অ্যান্ড্রু বেল মনিটার প্রথাটা কিন্তু প্রয়োগ করেছিল এবং তা অ্যাপ্লাই ব্যাপারটা কিন্তু দেখেন। ক্লায়েন্ট সেন্টার কাউন্সিলিং, আমরা জানি যে কাউন্সিলিং কয় প্রকার, 3 প্রকার: ডাইরেক্টিভ, ইনডাইরেক্টিভ, ইকলেকটিভ। এই যে ক্লায়েন্ট সেন্টার, সেটা কি প্রত্যক্ষ পরামর্শদান, না সম্পূর্ণ পৃথক পরামর্শদানের কৌশল, না অপ্রত্যক্ষ পরামর্শদান, না ইকলেকটিক পরামর্শদান? এখানে উত্তর আমরা অপ্রত্যক্ষ পরামর্শদানকে আমরা এখানে যথাযথভাবে নির্বাচন করব। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? অর্থাৎ সিআরসি অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ড, সিআরসির ফুল ফর্ম, এটা কোনটি আমাদের কাছে ঠিক নয়? সেটা হচ্ছে বিদ্যালয় ত্যাগ করার পরেও সিআরসি ব্যবহার করা হয়। বিদ্যালয়ের সম্মুখে ঘটিত কোনো বিশেষ ঘটনার প্রতিক্রিয়া সিআরসিতে উল্লেখ থাকে। সিআরসি দ্বারা শিক্ষার্থীর ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যায়। সিআরসি সকল শিক্ষার্থীর প্রস্তুত করা হয়। তার অপশান হচ্ছে এ, সিআরসি শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়। এটা আমাদের কাছে কিন্তু সঠিক নয়, বাদবাকি কিন্তু সঠিক। স্বাভাবিক বণ্টনের গাণিতিক সমীকরণটি কে করেন? স্বাভাবিক বণ্টনের গাণিতিক সমীকরণ কে করেন? এবারে হচ্ছে উপরে কেউ নয়, কার্ল ফ্রেডেরিক গ্রস, ডি ময়ভার আর ফিশার। এবারে স্বাভাবিক বণ্টনে গাণিতিক যে শেপটা, ডি মাইভার কিন্তু যে নর্মাল প্রবাবিলিটির কথা কিন্তু বললেও, কিন্তু কার্ল ফ্রেডরিক গ্রস কিন্তু এই গাণিতিক বণ্টন বা ঘন্টার আকৃতির কথা কিন্তু গাণিতিক যে সমীকরণটা দিয়েছিল তার কথা কিন্তু তিনি বলেছেন। কোন লেখাচিত্রের সাহায্যে সরাসরি গড় নির্ণয় করা যায়? কোন লেখচিত্রের সাহায্যে সরাসরি গড় নির্ণয় করা যায়? অপশন এ পরিসংখ্যা বহুভুজ, অপশন বি ওজাইভ, অপশন সি হিস্টোগ্রাম, অপশন ডি কোনোটাই না। এবারে যদি আমরা গড় নির্ণয় করতে চাই তাহলে কি 3টের দ্বারা হয় না? এখানে উত্তর হচ্ছে কোনোটাই নয়। মোট মিনের সংক্ষিপ্ত সূত্র সি, এর অর্থ কি? আমরা মিনিং লিখতে গিয়ে সি কথাটা ব্যবহার করি। যদি আমি সি কথাটা ব্যবহার করি, এই যে সি কথাটা আমরা যে ব্যবহার করছি, এই সি কথার অর্থ কি? এক কথা হচ্ছে যোগফল, কোনোটাই নয়, অশুদ্ধিকরণ, বিশুদ্ধিকরণ। ওখানে উত্তরটা হচ্ছে কি না, উত্তরটা হচ্ছে আমাদের কাছে, তোমরা যে যার কমেন্টে জানাও, যারা উত্তর দিচ্ছ তারা ভিডিওটাকে পজ করে জানাও। এখানে উত্তর হচ্ছে সি, যোগফল। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন ধরনের শিক্ষা সম্পদের উল্লেখ করা হয়েছে? অপারেশন ব্ল্যাকবোর্ড আমরা জানি এনইপি তে বলা হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। আমরা অপশানগুলো দেখিনি। প্রথম অপশান হচ্ছে বস্তুগত সম্পদ, অপশান বি হচ্ছে মানব সম্পদ, বস্তুগত সম্পদ, মানব সম্পদ এবং শিক্ষা উপকরণ, বস্তু সম্পদ এবং মানব সম্পদ। আমরা জানি অপারেশনাল ব্ল্যাকবোর্ড প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, তাহলে সেটা কী হবে যে মানব সম্পদ ক্ষেত্রে রিলেটেড, তাহলে দেখো বস্তুগত সঙ্গে শিক্ষা এবং মানব সম্পদের উপরে বেশি গুরুত্ব আরোপ করছে। নেক্সট, জাতীয় উন্নয়নের কোঠারি কমিশন কতগুলি প্রধান সুপারিশের উল্লেখ করেন? এটা গুরুত্বপূর্ণ, নেটের পরীক্ষায় 2025 জুনে এসেছিল এই প্রশ্নটা, যে জাতীয় উন্নয়নের কোঠারি কমিশনের কতগুলি প্রধান সুপারিশের কথা বলা আছে। 18টি, 16টি, 17টি, 20টি? এখানে উত্তর হচ্ছে অপশন এ, 16টি। 5 জন শিক্ষার্থী একটি দলের ক্ষেত্রে নিম্নের কোন কেন্দ্রীয় প্রবণতার মান হিসেবে অপেক্ষাকৃত ভালো? 5 জন শিক্ষার্থীর একটি দলের ক্ষেত্রে নিম্নের কোন কেন্দ্রীয় মান হিসেবে অপেক্ষিত ভালো? এখানে মোট, মিন এবং মোট, গড় এবং মধ্যমান। এখানে অপশন হচ্ছে আমাদের কাছে যে 5 জন শিক্ষার্থী যদি দেখি দলের মধ্যে, সেখানে কেন্দ্রীয় মান যদি তার অপেক্ষিত মান ভালো হবে, সেটা হচ্ছে আমাদের কাছে মধ্যমানের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। স্টার্নবার্গে কোন ধরনের বুদ্ধির কথা বলা আছে? স্টার্নবার্গ কোন ধরনের বুদ্ধির কথা বলেন? প্রশ্ন পড়তে গিয়ে কিন্তু আমরা এইভাবে প্রায় ভুল করে আসি, এটা একটু দেখতে হবে।
স্টার্নবার্গ প্রাক্ষবিক বুদ্ধির কথা বলেনি, না উপাদানের বুদ্ধির কথা বলেনি, না প্রাসঙ্গিক বুদ্ধির কথা বলেনি, আপনার পরীক্ষামূলক বুদ্ধির কথা বলেছে, উপাদান বুদ্ধির কথা বলেছে, প্রাসঙ্গিক বুদ্ধির কথা বলেছে, কিন্তু প্রাক্ষবিক বুদ্ধির কথা গোলম্যান কিন্তু এ সম্বন্ধে বলেছে। তাহলে এর উত্তরটা আমরা যদি দেখি তাহলে প্রাক্ষবিক বুদ্ধি কিন্তু দেয়নি স্টার্নবার্গ, প্রাক্ষবিক বুদ্ধির কথা কিন্তু গোলম্যান দিয়েছিলেন। মানসিক স্বাস্থ্যবিদ্যার কর্মপরিসর, যে মানসিক স্বাস্থ্যবিদ্যার যে কর্মপরিসর বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ, অন্যত্র নিরপেক্ষ, সীমিত, ব্যক্তি সর্বত্র, কঠিন, সঠিকভাবে বলা যায় না। এই যে মানসিক স্বাস্থ্যবিদ্যার যে কাজকর্ম কত দূর পর্যন্ত পরিসর হতে পারে। প্রথম অপশন আমরা কি দেখলাম, যে এটা সবার মধ্যেই কিন্তু একটা দেখা যায়, মানসিক স্বাস্থ্যর ব্যাপারটা দেখা যায়। টিএলসি এর পুরো কথা কি বা পুরো নাম কি? টোটাল ল্যাঙ্গুয়েজ ক্যাম্পেন, টোটাল লিটারেসি ক্যাম্পেন, না টোটাল লার্নিং ক্যাম্পেন, না টোটাল লিটারেসারি কমিউনিটি? অপশন ডি এখানে হচ্ছে না। অপশন বি যে টোটাল লার্নিং ক্যাম্পেন, এটাও হচ্ছে না। টোটাল লিটারেসারি ক্যাম্পেন এবং টোটাল ল্যাঙ্গুয়েজ ক্যাম্পেনের মধ্যে যে কোনো একটা হবে। এবার কিন্তু এর যথার্থ উত্তরটা কি? আমরা এই যে দুটোর মধ্যে ভুলে যাই। অপশন এখানে 8 দেওয়া আছে, এটা 8 হবে না, এটা অপশন বি হবে, ওটা লিটারেসি ক্যাম্পেইন হবে। ব্যক্তির বিশৃঙ্খলা বলতে ব্যক্তি কি ভালো না, মানে ব্যক্তির মন চঞ্চল, এক জায়গায় মন কী করছে না। এই যে ডিএসএম আমরা 4 ধরনের দেখেছি, এর কোন অ্যাক্সিসে অন্তর্ভুক্ত? আচ্ছা, এই যে ব্যক্তির বিশৃঙ্খলা, ব্যক্তির মন চঞ্চল, এক জায়গায় মন থাকছে না, এই যে বিষয়সমূহ, এই যে বিষয়ের ব্যাপারটা থাকে, এটা কোন অ্যাক্সিসে দেখা যায়? আমরা প্রায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বেশির ক্ষেত্রেই আমরা দেখব বিশৃঙ্খলা ব্যাপারটা দাঁড়ায় কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে। আচ্ছা, শ্রীমতী হংস মেহতা কোন কমিশনের সদস্য ছিলেন? আমরা হংস মেহতা কমিটি পড়েছি, হংস মেহতা কমিটির সঙ্গে কিন্তু হংস মেহতা কিন্তু একজন বিশেষ কমিশনের কিন্তু একজন সদস্যরূপে কাজ করেছে। সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন, না ভারতীয় শিক্ষা কমিশন, না রাধাকৃষ্ণন কমিশন, না কোঠারি কমিশন? আমরা যদি এখানে যথার্থ উত্তর দেখি তাহলে মুদালিয়ার কমিশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে শ্রীমতী হংস মেহতা কমিশনের সদস্য হিসেবে কিন্তু ছিলেন। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান হলো শিক্ষা, এটি কোন দর্শনের বক্তব্য? পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে হবে সমস্ত ব্যক্তিকে বা সমস্ত শিশুকে, এরকম দার্শনিক যে কনসেপ্ট সেটা কোন দর্শন দিয়েছেন? একটা মার্ক্সবাদী, না প্রয়োগবাদী, ভাববাদী, না প্রকৃতিবাদী? দেখো, প্রয়োগবাদী ক্ষেত্রে কিন্তু সবাই প্রয়োগবাদী দেবে, কারণ হচ্ছে প্রয়োগবাদীরা কিন্তু পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনের কথা শিশু এবং ব্যক্তি উভয়কে বলে থাকে। কোশ্চেন নাম্বার আমরা 25-এ চলে এসেছি। নিম্নের কোন পদ্ধতি শিক্ষক ও শিক্ষার্থীর উভয়ের কার্যধারা পর্যালোচনা করে? যদি আমরা অবজারভেশন পদ্ধতি দেখি, যে শিক্ষক এবং শিক্ষার্থী তারা এই যে থিওরিটা নিয়ে কাজ করেছেন কি? ফ্ল্যান্ডার্স মিথস্কিয়ার পদ্ধতি, না পর্যবেক্ষণ পদ্ধতি, কেস স্টাডি পদ্ধতি, না রাশিবিজ্ঞান পদ্ধতি? এর যথাযথ উত্তর হচ্ছে আমাদের কাছে অপশন সি, অর্থাৎ ফ্ল্যান্ডার্স মিথস্কিয়া পদ্ধতি। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি রূপায়ণে কোন ব্যর্থতার কথা 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে? 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের ক্ষেত্রে কোন ব্যর্থতার কথা 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি উল্লেখ করে? প্রথম হচ্ছে শিক্ষাক্ষেত্রে সমসুযোগের অভাব, মহিলাদের আশানুরূপ সাক্ষরতা বৃদ্ধি না হওয়া, মূল্যবোধের অবনমন, উপরে সবকটি। দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে শিক্ষাক্ষেত্রে যে সমসুযোগের ব্যাপারটা আছে সেটা কিন্তু হয়েছিল। নেক্সট, এই বুদ্ধি সম্পর্কে একটা তত্ত্ব, সেটা হচ্ছে ভ্ল্যাক্সলারের যে বয়স্ক বুদ্ধি যে অভিজ্ঞতা তিনি করেছিলেন, সেটা সম্পাদনে যে কী ধরনের অভিজ্ঞতা, ভাষাভিত্তিক, না ভাষাবিহীন, না সম্পাদনীয় অভিজ্ঞতা? এই ভ্ল্যাক্সলারের যে বয়স্কদের জন্য বুদ্ধির অভিজ্ঞতাটি, এটি একটি প্রধানত কী ধরনের অভিজ্ঞতা? সম্পাদনীয় অভিজ্ঞতা, না ভাষাভিত্তিক অভিজ্ঞতা, না ভাষাবিহীন, ভাষা বিযুক্ত অভিজ্ঞতা, না কোনোটাই নয়? এখানে উত্তর হচ্ছে যে কোনোটাই নয়। বিধান, এটি নিয়ম অনুশাসন, বহি আরোপিত, না নেতিবাচক মনোভাব, না আত্মপ্রকাশ? এই যে বিধান যে ব্যাপারটা আছে সেটা কি? প্রথমত হচ্ছে যদি বিধানটা আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে
সেটা আমাদের কাছে যে একটা বিধান একটা আছে, সেটা হচ্ছে আমরা থাকে যে বিধান হলো আমাদের কাছে একটা বহিঃপ্রকাশ, যে ব্যক্তির মধ্যে বিধানটা কি, সেটা হচ্ছে একটা বহিঃপ্রকাশ। নেক্সট প্রশ্ন আমরা দেখব যে 3 ধরনের কেন্দ্রীয় প্রবণতার মিন, মিডিয়ান এবং মোড স্বাভাবিক বন্টনের লেখচিত্র। 3 ধরনের কেন্দ্রীয় প্রবণতা, মিন, মিডিয়ান, মোড স্বাভাবিক বন্টনের লেখচিত্র। তথ্য অসম্পূর্ণ, সমাপতিত হয় না, সমাপতিত হয়, উপরে কোনোটাই না। এটা উত্তর হচ্ছে সমাপতিত হয়। আমরা অলরেডি 30টি প্রশ্ন কভার করে ফেলেছি, আমাদের কাছে এখনও 30টি প্রশ্ন আছে, আমরা দেখে নেব। আধুনিককালে দার্শনিক কয়টি শ্রেণী হলো? আধুনিককালে দার্শনিকরা প্রথমত 3টি শ্রেণীতে ছিল। আমরা আসি অস্তিত্ববাদী, প্রয়োগবাদী না মানববাদী। আমরা মানবতাবাদী দেখে নেব কোন কোন জায়গা আছে, মানবতাবাদীটায় ক্লিক করব। মানবতাবাদী এ এবং বি আছে, কিন্তু অস্তিত্ববাদী বা প্রয়োগবাদী থেকে আমরা দেখব যে অপশন ই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা চলে আসবো নেক্সট প্রশ্ন। মেকলে মিনিট কত সালে প্রকাশিত হয়? 1835 2 মার্চ, 1835 2 ফেব্রুয়ারি, 1838 2 ফেব্রুয়ারি, 1835 2 জানুয়ারি। তাহলে এটুকু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 35-এ হবে হয় 2 ফেব্রুয়ারি, না হলে জানুয়ারি। এবারে আমরা দেখব যে মেকলে মিনিট বা চুঁয়ে পড়ার নীতি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে 1835 2 ফেব্রুয়ারি। রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? অ্যারিস্টটল, আলবার্ট স্পেন্সার, প্লেটো না আগস্ট কম্ট? যদি আমরা দেখি যে এর রিপাবলিক গ্রন্থের প্রণয়তা বা রিপাবলিক গ্রন্থটা লিখেছেন কে? না, তোমরা যে যার কমেন্টে উত্তর জানাও, সেটা হচ্ছে প্লেটো। প্লেটো হচ্ছে রিপাবলিক গ্রন্থের হচ্ছে প্রবণতা। শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার প্রয়োগ শুরু হয় অষ্টাদশ শতাব্দীর যে বিখ্যাত চিন্তাবিদের সময় থেকে, তা হলেন রুসো, ফরওয়েল, আলবার্ট স্পেন্সার, পেস্তালস। এই মনোবিদ্যা, এই যে মনোবিদ্যা ব্যাপারটা এসছে, এই মনোবিদ্যার ব্যাপারটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি প্রশ্নটাকে, তাহলে কিন্তু আমরা প্রথমেই যাকে পাবো মনোবিদ্যা সম্পর্কে, সেটা হচ্ছে রুসো। তার শিষ্য পেস্তালোৎসি পেয়ে আসে। তাহলে উত্তর এখানে রুসো। ভারতীয় শিক্ষা জগতে ঔরঙ্গজীব কাকে বলা হয়? ভারতে শিক্ষা জগতে ঔরঙ্গজীব কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কাকে বলা হয় ভারতের শিক্ষা জগতে ঔরঙ্গজীব। এখানে উত্তর হচ্ছে কোনো তো কি উত্তরটা হবে লর্ড ওয়েলেসলি, না লর্ড কার্জনকে, লর্ড রিপনকে, না লর্ড ক্যানিংকে। কার্জনের একটা এখানে ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে শিক্ষা জগতের কিন্তু তিনি একটা আলাদা একটা দমনমূলক আইন তিনি কিন্তু এখানে একটা প্রয়োগ করেছিলেন, যাতে পাশ্চাত্য শিক্ষা প্রসার করা যায়। ওয়াটসনের মত অনুযায়ী মনস্তত্ত্বের মূল বিষয় হলো উপরের কোনোটাই নয়, উপরে দুটি: আভ্যন্তরীণ অভিজ্ঞতা, উদ্দীপক ও প্রতিক্রিয়া। জেবি ওয়াটসন কিন্তু একটা জিনিস বলেছেন যে উদ্দীপকের যে প্রতিক্রিয়া বিষয়টা আছে তা নিয়ে কিন্তু প্রাচীন অনুবর্তনের সঙ্গে কিন্তু যে সক্রিয় অনুবর্তন সেই নিয়ে আলোচনা করেছি। উদ্দীপক এবং প্রতিক্রিয়া সম্পর্কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা গেছে। বেদান্ত মহাবিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনারা যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো আপনারা এর বেদান্ত মহাবিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, এবং আমরা দেখবো এখানে প্রশ্নের মধ্যে কেন প্রতিষ্ঠা হয়েছিল। ইংরেজি শিক্ষার পাশাপাশি হিন্দু দর্শন ও সাহিত্য পড়ানোর জন্য। আমরা অপশন ডি এখানে আমরা কিন্তু সঠিক উত্তর ধরব। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মনোভাব পরিমাপের স্কেল? আমরা নিচের কোনটি মনোভাব পরিমাপের স্কেল হিসেবে আমরা জানব। দেখো, মনোভাব পরিমাপের স্কেল হচ্ছে উপরেই সবটাই ঠিক। লিকার্ট স্কেল, থার্স্টন স্কেল, রেমার স্কেল, কোনটা? আমরা মনোভাব যে পরিমাপ করি সেটা কোন স্কেলের মাধ্যমে? দেখো, থার্স্টন স্কেল আমরা কি কাজে কেন ব্যবহার করি, থার্স্টন থিওরিতে তার উল্লেখ করা আছে। আমরা এখানে উপরের সবকটাই কিন্তু এখানে ঠিক, মানুষের মনোভাব পরিমাপ করার জন্য।
আচ্ছা, নিচের কোনটি সঠিক নয়? স্কিনারের সক্রিয় অনুবর্তনের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য হলো, কারণ এখানে ঠিক ভুলটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। বিষয়বস্তু সমাহিত করা, জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা, পাঠ্য বিষয়কে পরিকল্পিতভাবে বিন্যস্ত করা, এটি পূর্ণ আচরণকে সংশোধন করা। অপশন সি হচ্ছে বিষয়বস্তুকে সমন্বিত করা। WAT এর ফুল ফর্ম কি? আমাদের ফুল ফর্ম প্রায় আসে পরীক্ষাতে, করতে হয়। WAT এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড অ্যাডাপশন টেস্ট, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন টেস্ট, ওয়ার্ক অ্যাসোসিয়েশন টেস্ট, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন টেস্ট। আমরা সঠিক উত্তরটা জেনে নেব। অপশন বি আমাদের কাছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন যে টেস্ট, সেটা হচ্ছে আমার কাছে ঠিক। মাদ্রাসা পাঠ্যক্রম ইলাহি, রিয়াজি ও তাবাকি 3 ভাগে বিভক্ত করেছেন কে? আমাদের সবাই কিন্তু আমরা দেখেছি যে ইসলামদের 3টি মূলত পাঠ্যক্রম, একটা হচ্ছে ইলাহি, রিয়াজি এবং তাবাকি। এই যে পাঠ্যক্রম কে করেছে? আকবর, প্রজেক্টর টমাস রো, না এখানে আবুল ফজল? এখানে অপশন বি হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর, আকবর। প্রচণ্ড বদমেজাজি ব্যক্তি নিজের হিংসাত্মক আচরণে ভীতু হয়ে যখন বিনীত এবং নম্র আচরণ করেন, তাকে বলা হয়। একজন প্রচণ্ড বদমেজাজি ব্যক্তি যখন হিংসাত্মক আচরণ করেন প্রায় দেখা যায়, কিন্তু তিনি যখন নম্র আচরণ করছে তখন তাকে কী বলবো? প্রতিক্রিয়া সংগঠন বিভাজন কৌশল, নেতিবাচক অভিযোজন কৌশল, প্রত্যাবৃত্তি অভিযোজন কৌশল, না উন্নতিকরণ অভিযোজন কৌশল? তাহলে আমরা দেখব যে প্রতিক্রিয়া সংগঠন অভিযোজনমূলক কৌশল, অর্থাৎ কোন সময়ে কীরকম প্রতিক্রিয়া করতে হবে সেই বিষয়। মূল্যায়নে চতুর্থ মাত্রাটি কে উল্লেখ করেন? ইভ্যালুয়েশনে আমাদের যদি ট্রায়াঙ্গুলেশন দেখি, কিন্তু এই ট্রায়াঙ্গুলেশন ছাড়া বর্তমানে মূল্যায়নে যে চতুর্মাত্রিক ব্যাপার বা চতুর্মাত্রিক যে মাত্রাটির কথা কে বলে? গ্রন্ডল্যান্ড, ফ্রিম্যান, না ওয়েম্যান, না উপরে কেউ নয়? দেখো, এই গ্রন্ডল্যান্ড হচ্ছে চতুর্মাত্রিক মূল্যায়ন বা মূল্যায়নের কথা বলেছেন। DSM এর পুরো নাম কি? ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট, ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল মেন্টাল ডিসঅর্ডার, ডায়াগনস্টিক সোশ্যাল ম্যানুয়াল ডিসঅর্ডার, না ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার? এখানে রাইট অ্যান্সার কি আপনারা সবাই কমেন্টের মধ্যে জানান। আর যে DSM আমরা কয় প্রকার? 4 প্রকার আমরা জেনেছি। এর ফুল ফর্ম কি আমাদের কাছে? ডায়াগনস্টিক্স স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী সর্বপ্রথম ব্যবহার করেন কে? আচ্ছা, আমাদের প্রাইমারি সেকেন্ডারি ছাড়া আর তৃতীয় গোষ্ঠী আছে। এই প্রাইমারি এবং সেকেন্ডারি গোষ্ঠীর কথা কে বলেন, গ্রুপের কথা কে বলেন? সেটা হচ্ছে ম্যাকাইভার, না ফ্রয়েড, না পেনসার, না সামনার? অর্থাৎ এখানে যদি আমরা রাইট অ্যান্সার দেখি তাহলে হচ্ছে সমাজতত্ত্ববিদ সামনার হচ্ছে এর কথা বলেছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেন্টাল হাইজিন এর উদ্ভব ঘটে কত সালে? এটা নেটে একবার প্রশ্ন দিয়েছিল যে জেনারেল পেপারে, যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেন্টাল হাইজিন এর উদ্ভব হয় কত সালে? প্রথম উত্তর অপশন 1948, না 1944, না 1942, না 1952? এর হচ্ছে উত্তর হচ্ছে 1944 সালে কিন্তু প্রথম ইন্ডিয়ান যে কাউন্সিলিং মেন্টাল হাইজিন আছে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছিল। জীবক কোন যুগের বিখ্যাত চিকিৎসা শাস্ত্র ছিলেন? জীবক বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু একটা বিখ্যাত চিকিৎসকবিদ, অর্থাৎ ভিজস্ব গুণ চিকিৎসকবিদ ছিলেন। গাছগাছালি যারা নিয়ে শাস্ত্র চিকিৎসা করতেন তারা ছিল জীবক বলে একজন। কোন যুগের? মধ্যযুগের, আধুনিক যুগে, বৌদ্ধ যুগে, না ব্রাহ্মণ যুগে? বৌদ্ধ যুগে কিন্তু তোমরা দেখবে যে ওই বিভিন্ন গাছগাছালি সম্পর্কে কিন্তু এরা কিন্তু বেশি এক্সপেরিমেন্ট করেছেন। এদের কিন্তু ল্যাবরেটরি ছিল, ইনস্টিটিউশন। একটি উত্তম পদ বা প্রশ্নের কাঠিন্য মান এবং পার্থক্যের নির্ণয়ের ক্ষমতা যথাক্রমে একটি উত্তম পদ ও প্রশ্নের কাঠিন্য মান পার্থক্য নির্ণয়ের ক্ষমতা
যথাক্রমে 60 থেকে 40-এর মধ্যে হওয়া উচিত, 40 থেকে 60-এর হওয়া উচিত, 30 থেকে 50, 50 থেকে 60। সবসময় কাঠিন্য মান কিন্তু মাঝামাঝি নির্ভর করবে, সেটা 40 থেকে 60-এর মধ্যে। বিশ্ববিদ্যালয়ে গ্র্যান্টস কমিশন স্থাপিত হয় কত সালে? আমরা জানি যে বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশন 1954 সালে থেকে তার কাজ শুরু করেছিল, কিন্তু এই বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশন প্রথম তৈরি হয়েছিল কোন কমিশনের সময়? ইউজিসি তৈরি হয়েছিল, তা তোমরা কমেন্টে জানাও। আজকের প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশন স্থাপিত হয় কত সালে? 1950, 1951, 1953, 1949। ইউজিসির কথা কোন কমিশন প্রথম বা কে প্রথম রেকমেন্ড করেছিল, এটা তোমরা কমেন্টে জানিও। 1993 খ্রিস্টাব্দে কিন্তু ইউজিসি গ্র্যান্ট কমিশন স্থাপন হয়েছিল। নিচের কোনটি সঠিক নয়? শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তিক আলোচনার বিষয়, শিক্ষার সমাজতাত্ত্বিক আলোচনা ও প্রয়োগমূলক বিষয়, শিক্ষার সমাজতত্ত্ব প্রয়োগমূলক বিষয়, শিক্ষায় সমাজতত্ত্ব এবং সম্পূর্ণ পৃথক জ্ঞানের বিষয়, অর্থাৎ নিচের কোনটি সঠিক নয়? তোমরা যারা ইউটিউবে দেখছেন, ক্লাস করছো, লাইভ মক টেস্ট দেখছো রেকর্ডিং, তারা অবশ্যই এই নিচে কমেন্টে জানাবেন এর সঠিক উত্তর কী। যদি কোনো প্রশ্নের ভুল থাকে মনে হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তার আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নিচের কোনটি জীবনব্যাপী শিক্ষার উলম্ব কৌশলের অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি জীবনব্যাপী শিক্ষার উলম্ব কৌশলের অন্তর্ভুক্ত নয়? গৃহশিক্ষা, দূরগত শিক্ষা, বিদ্যালয় শিক্ষা না মুক্ত শিক্ষা? জীবনব্যাপী শিক্ষার অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে আমাদের কাছে যদি হয় ওই উত্তর হয়, তাহলে কিন্তু গৃহশিক্ষক আমাদের কাছে ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে যে মাধ্যমিক শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য মুদলের কমিশনের মত হলো, মাধ্যমিক শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য মুদলের কমিশন মত হলো 12 বছরের বিদ্যালয় শিক্ষা, 11 বছরের বিদ্যালয় শিক্ষা, আর 8 বছরের বিদ্যালয় শিক্ষা না 10 বছরের বিদ্যালয় শিক্ষা? মাধ্যমিক শিক্ষা স্বয়ংসম্পূর্ণ করার জন্য কিন্তু মধ্যবিদ্যালয় শিক্ষা কত বছর বয়স বিদ্যালয় শিক্ষার বেঁধে দিয়েছিল, সেটা হচ্ছে আমাদের কাছে ABCDর মধ্যে আমাদের কাছে বি যে উত্তরটা আছে সেটা যথাযথ। পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাস, অর্থাৎ পাঠ্যক্রম যখন তৈরি হবে তখন কীরকম রাখা উচিত, সেটা হচ্ছে ধারাবাহিক, সমন্বয় নীতি না নির্বিচ্ছিন্নতা নীতি? নেক্সট অপশান নির্বিচ্ছিন্নতা সমন্বয় নীতি না ধারাবাহিক নীতি? নেক্সট হচ্ছে ধারাবাহিক, নির্বিচ্ছিন্নতা না সমন্বয়? অপশান ডি হচ্ছে নির্বিচ্ছিন্ন, ধারাবাহিক এবং সমন্বয়। প্রথম হচ্ছে যে কেমনভাবে পাঠ্যক্রমটা তৈরি করা উচিত, সেটা সিকোয়েন্স এখানে মিলাতে হবে। এটা কিন্তু নেটের একটা প্রশ্ন থেকে এসেছিলো, নেট প্রশ্নপত্রের মধ্যে এসেছিলো, সেটা হচ্ছে ধারাবাহিক হবে, তারপরে নির্বিচ্ছিন্ন হবে, তারপর সমন্বয় হবে। নেক্সট 53, আমাদের হাতে আর অল্প কিছু প্রশ্ন আছে, 7খানা, আমরা দেখে নেব এর উত্তরগুলো কী কী আছে। শিখন পদ্ধতি হিসেবে সামাজিকরণের সহায়ক হলো, শিখন পদ্ধতি হিসেবে সামাজিকরণে সহায়ক হলো বক্তৃতা পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, প্রকল্প পদ্ধতি না আলোচনা পদ্ধতি? তা আলোচনা পদ্ধতি হচ্ছে এমন এক পদ্ধতি যার মধ্যে 1 থেকে 2 জন ব্যক্তির সঙ্গে একটা গোল মিটিং হয়, আমরা পাড়াগাঁয়ে দেখে থাকি। এই কিন্তু আলোচনা পদ্ধতি সবথেকে গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হচ্ছে সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ পুস্তকটির রচয়িতা কে? বার্নার্ড, মেয়ার, ক্লিকফোর্ড না হ্যান্ডফেল? এই প্রশ্নটা অনুরূপভাবে ইউজিসি নেটে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল, এবং এই প্রশ্নের অনেকেই এর উত্তর ভুল করে দিয়ে এসেছিল। এর সঠিক উত্তরটা আমাদের কাছে হচ্ছে যে হ্যান্ডফেল। ক্যালকাটা বিনোভোল্ট ইনস্টিটিউশন, ক্যালকাটা বিনোভোল্ট ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন কে? একটু বলে নিই যে এই ক্যালকাটা বিনোভোল্ট কিন্তু বর্তমানে ক্যালকাটা গার্লস স্কুল নামে পরিচিত। 1818 পরে সিরাম পৈত্রয়ী, মার্সম্যান, উইলিয়াম ক্যারি, এই যে ব্যক্তিবর্গ দিয়ে নিয়ে কিন্তু এই ক্যালকাটা বিনোভোল্ট ইনস্টিটিউট কিন্তু তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন মানসিক কারণে সাইকোসিস হলে তাকে বলা হয়, কোন মানসিক কারণে যদি সাইকোসিস হয় তাকে বলা হয় ফাংশনাল নিউরোসিস, ফাংশনাল সাইকোসিস, এর কোনোটাই নয়, না নিউরোসিস? দেখো, ফাংশনাল সাইকোসিস হচ্ছে একটা হচ্ছে মানসিক কারণে কিন্তু একটা সাইকোসিস হয়,
মনোবৈজ্ঞানিক সর্বাধুনিক দৃষ্টিভঙ্গি হলো মনোবিজ্ঞান আধুনিক, যদি আমরা সর্বাধুনিক দৃষ্টিভঙ্গি দেখি সেটা হচ্ছে মানবতাবাদ না উগ্রবাদ, আচরণবাদ না নির্মিত। এখানে অপশন সি কনস্ট্রাকটিভ ভিশন হচ্ছে, এটা যে ইউজিসি নেট থেকে প্রশ্নপত্রটা নেওয়া হয়েছে, যে মনোবৈজ্ঞানিক যে আধুনিক যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে বর্তমানে কনস্ট্রাকটিভ বা নির্মিতিবাদ থেকে এসছে। নেক্সট, সোসিওমেট্রিক পদ্ধতির প্রবক্তা কি? এটা ইউজিসি নেট ডিসেম্বরে এসেছিল 2024 সালে। এর প্রবক্তাকে স্টুয়ার্ট ফ্রয়েড, জে.এল. মোরেনো, কার্ল রজার্স। সোসিওমেট্রিক কথাটা যখনই আসবে তখনই অপশন সি যে উত্তরটা আছে মোরেনো কথাটা যে আসছে সেই উত্তরটাই কিন্তু একেবারে যথার্থ। ক্রীড়াভিত্তিক চিকিৎসার উদ্ভাবক কে? ক্রীড়াভিত্তিক চিকিৎসা উদ্ভাবক হচ্ছে আমাদের কাছে এক কথা যদি দেখি তাহলে হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের মেয়ে হচ্ছে ক্রীড়াভিত্তিক এই চিকিৎসার কথা বা চিকিৎসার উদ্ভব কথা বলেন। অপশন সি হচ্ছে, অপশন এ হচ্ছে ফরভেল, না মাদাম মারিয়া মন্তেসরি, না অ্যানা ফ্রয়েড, না মেলানি কেইন। এখানে অপশন সি হচ্ছে অ্যানা ফ্রয়েড। আচ্ছা, জিনবার্গের সাময়িক স্তরের সময়সীমা, জিনবার্গের যে সাময়িক স্তরে সময়সীমা, জিনবার্গ যে পড়েছেন পার্সোনালিটি থিওরি, সেখানে যে সময়সীমা দিয়েছে সেটা কত? 6 থেকে 14, 11 থেকে 18, 12 থেকে 17, না 6 থেকে 18? সাময়িক স্তর হচ্ছে সেটা হচ্ছে কত বছর, সেটা এ বি সি ডির মধ্যে কোনটা সেটা তোমরা কমেন্টে জানাও। অপশন ডি এখানে যদি আমরা দেখি তাহলে 11 থেকে 18 কিন্তু কারেক্ট। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কুইজে অংশগ্রহণ করেছেন।